আজকের গল্প শুরু করার আগে এসো অন্য একটা গল্প শোনাই, একটা হানাবাড়ির গল্প। কি হানাবাড়ির নাম শুনেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে তো? ঠিক জানি, হানাবাড়ির গল্প শুনতে তোমরা প্রচণ্ড ভালোবাসো। হ্যাঁ, একেবারে তোমাদের পছন্দের টিপিক্যাল হানাবাড়ির গল্প। সেই বাড়ির সঙ্গে বহু বছরের ইতিহাস জড়িয়ে। সেখানে ডেরা বেঁধেছে এক অদৃশ্য শয়তানি শক্তি যে একে একে বাসিন্দাদের প্রাণ কেড়ে নিচ্ছে। শুধু একটা জিনিস আমরা চেঞ্জ করব এই গল্পে। যখনই ছোটবেলা থেকে এইরকম কোনো হানাবাড়ির সিনেমা দেখতাম বা গল্প পড়তাম, সবসময় দেখতাম বাড়ির বাসিন্দারা কেন জানি না সকলে একে একে একলা যাচ্ছে সেই ভূতের সাথে মোকাবিলা করতে, এবং সাবারও হচ্ছে অবলীলায়। তখনই মনে হতো, আরে এরা কি বোকা রে বাবা, একসাথে লড়াই করলে তবেই তো জয়ের সম্ভাবনা বেশি। তাই আমাদের এই গল্পেও হানাবাড়ির বাসিন্দারা একজোট হয়ে লড়বে। তোমরা কেউ কেউ এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছ। যারা পারোনি তাদের জানাই, এই গল্পে বাড়ি আসলে আমাদের পৃথিবী, এবং কোভিড-19 নামক এই শয়তানি শক্তির দ্বারা হন্টেড এখন আমাদের এই বিশাল বাড়ি। এই গল্পে আমরা কিন্তু একসঙ্গে লড়ছি পিশাচের বিরুদ্ধে, এবং আমরা সফল হবই, ভোর হবেই। সেই লড়াইয়ের সাক্ষী থাক আজ আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য থাকছে স্বনামধন্য লেখিকা বৈশালী দাশগুপ্ত নন্দী এবং বিখ্যাত লেখক সায়ক আমানের লেখা দুটো গল্প ব্যাক টু ব্যাক। আর এই গল্প দুটো প্রাপ্ত সমস্ত রেভিনিউ, মানে গল্প দুটো থেকে হওয়া সম্পূর্ণ রোজগার, আমরা আহুতি দেব কোভিডের বিরুদ্ধে চলা এই যুদ্ধে। যাদের গল্পের মাঝে বিজ্ঞাপন দেখতে ভীষণ বিরক্তি লাগে, তারা এইটুকু মনে করে আমাদের সহ্য করে নিন যে আজ আপনার এই কয়েক সেকেন্ডের বিরক্তি হয়তো কোনো মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে। যাই হোক, শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা হরর রোম্যান্স আমার যেদিন ভেসে গেছে। নদীর ওপারে সূর্য অস্ত যাচ্ছে। একটু আগেও চাক মেতে থাকা আগুনে কমলা আভাটা একটু একটু করে নববধূর লজ্জারাঙা গালের মতো গোলাপি বর্ণ ধারণ করে ছড়িয়ে যাচ্ছিল ফিকে ধূসর রঙের আকাশের গায়ে। কতগুলো পাখি হয়তো খুব চেনা, বক বা গাংচিল, একসঙ্গে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে দিগন্তের দিকে। আবছা অন্ধকারে জাত চেনার উপায় নেই তাদের। মন্দিরা গায়ের চাদরটা আঁটসাঁট করে জড়িয়ে নিল, তারপর মাথাটা এলিয়ে দিল আমার কাঁধে। শহর কলকাতার মেয়েও, গ্রাম বাংলাকে কখনো সেভাবে দেখা হয়নি। এই সদ্য বিয়ের পর আমার সঙ্গে বিরামপুর আসার কথায় আপত্তি করেনি মন্দিরা, আপত্তি ছিল আমার। বিরামপুরে আমাদের আদি বাড়ি। বিশাল বড় করে দুর্গাপুজো হয় প্রতি বছর। কমপক্ষে 5,000 লোক খায় ওই 4 দিন। আমার বাবা মা নিয়ম করে প্রতিবার এখানে আসে। কখনো সময় পেলে আমার অতি ব্যস্ত চিকিৎসক দাদাও আসে সপরিবারে। কিন্তু গত 15 বছর আমি বিরামপুরে আসিনি। এমন নয় যে আমি খুব বড় চাকরি করি, সরকারি অফিসে সামান্য কেরানি, কাজেই অফিসের বাইরে সময়ের অভাব খুব একটা হয় না। ছোট থেকেই অতি সাধারণ মানের ছাত্র হওয়ায় মা বাবার খুব একটা আমাকে নিয়ে আশা ছিল না। দাদা ছিল ভালো ছাত্র। দাদার সাফল্য ও তার পেছনে ওর মানসিক চাপ দেখে নিজেকে অবশ্য ভাগ্যবানই মনে করতাম আমি। সাধারণ ছাত্র ছিলাম বলেই হয়তো নিজের ইচ্ছা মতো নানা ধরনের বই পড়ার সুযোগ পেয়েছিলাম, নইলে দাদার মতো আগে রেজাল্টের পিছনে আর পরে পয়সার পিছনে ছুটে মরতাম। এভাবে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার চোখটাই হারিয়ে ফেলতাম হয়তো। মন্দিরার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে। মায়ের অভিজ্ঞ চোখ বুঝতে ভুল করেনি যে আমার সাদামাটা জীবনে মানিয়ে নেওয়ার মতো ধৈর্য ও গভীরতা ওর আছে। গত সপ্তাহে বিয়ে হয়েছে আমাদের। বিয়ের পর মার তাড়নাতেই এখানে আসা। আমাদের আদি বাড়িতে যুগল কিশোরের অধিষ্ঠিত মূর্তি আছে। মার ইচ্ছে বিয়ের পর আমরা যুগলে এসে যুগল কিশোরকে প্রণাম করে যাই।
মাও আসতো আমাদের সঙ্গে, কিন্তু বিয়ের ধকলে মায়ের শরীর খারাপ হয়ে যায়, তাই আমাদের দুজনকেই আসতে হলো। আমাদের বিরামপুরের বাড়ি শরিকি হলেও সারা বছর খালি পড়ে থাকে। পুজোর সময় দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আত্মীয়রা আসে, আবার ফিরে যায়। মালি দাদু বলে এক বুড়ো মানুষ আছেন বাড়ির দেখাশোনা করতে। তার মাইনে, পুরোহিতের মাইনে, বাড়ি ও মন্দিরের খরচ সব মাসের শুরুতে পোস্টে পৌঁছে দেওয়া হয়। মালি দাদু আমার জন্মের আগে থেকে এ বাড়ির বাসিন্দা। মাত্র 2 মাস আগেই পুজো গেছে, তাই এখন বাড়ি একদম ফাঁকা। আমরা আশায় মালি দাদু খুব খুশি, যদিও আমরা আজই সবে এসেছি আর কাল দুপুরেই চলে যাব। মন্দির আগে গ্রামটা ঘুরে দেখাতে বেরিয়েছিলাম। নদীর ধারে এসে দাঁড়াতেই চোখে পড়ল নিভে আসা চুল্লির মতো ডুবন্ত সূর্যটাকে। দুজনে চুপ করে বসে পড়েছিলাম নদীর বাঁধানো ঘাটে। আমার কাঁধে মাথা রেখে মন্দিরা কি ভাবছিল জানি না, কিন্তু আমি ফিরে গিয়েছিলাম আজ থেকে 17-18 বছর আগে। সেদিনও ঠিক এভাবেই সূর্য অস্ত যেত, এভাবেই পাখিরা অন্ধকারের আড়ালে নিজেদের পালক লুকিয়ে কাউকে তাদের চেনার সুযোগ না দিয়ে দিগন্তের দিকে উড়ে যেত বাসার খোঁজে। আর একটা জট পড়া রুক্ষ চুলের গোল গাল শ্যামলা মেয়ে হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়াতো ওই যে এখনো দেখা যাচ্ছে না, ওই গাব গাছটার পাশে। গাছের গুঁড়িতে শরীরের ভার ছেড়ে দিয়ে যখন এক হাত বুকে রেখে হাঁপাতো, তখন সত্য কিশোরী বুকের সঙ্গে হাতের ওঠানামা আমার নিঃশ্বাস বন্ধ করে আনত। আমার ফ্যাকাশে মুখটা আবছা অন্ধকারে দেখতে পেত না বটে, তবু নারী সুলভ ষষ্ঠেন্দ্রিয়র খোঁচাতেই ভুরু কুঁচকে স্ফীত নাসারন্ধ্র উঁচু করে জিজ্ঞেস করত, কি দেখছিস তুই? আমি জানতাম কথা বলতে গেলে গলা কেঁপে যাবে, তাই শুধু হাসতাম। আরও কিছুক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে দুজনেই ধাতস্থ হওয়ার পর হাঁটতে হাঁটতে এগিয়ে যেতাম নদীর ধার দিয়ে শ্মশান ঘাটের দিকে। খুব যে কথা হতো তা নয়, তবু ওই কিছুক্ষণ পাশাপাশি হেঁটে যাওয়া। দেহের পাশে দুলতে থাকা হাতের অংশ ওর হাতে আচমকা ছুঁয়ে যাওয়া। এর জন্যই তো শুধু অপেক্ষা করা যায় 7 জন্ম। নদী থেকে ছুটে আসা দমকা হাওয়া ওর কত দিনের তেল না পড়া রুক্ষ চুলের কয়েক কাছেই আমার মুখের উপর বুলিয়ে দিয়ে যেত। সারা দিনের ক্লান্তির পর ওর গা থেকে ভেসে আসা মৃদু ঘামের গন্ধ আমার বুকের ভেতর তেতাইয়ের বোল তুলত। মাঝে মাঝে সামান্য কারণে খিলখিলিয়ে হেসে উঠত। আর সদ্য যুবক আমি পা থেকে মাথা পর্যন্ত ভিজে যেতাম নববর্ষার প্রথম বৃষ্টিতে। ইচ্ছে হতো ওর ধুলো মাখা পা গালে চেপে ধরে বলি, স্মরগড়লং খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহা পদ পল্লব মুদরম। কিন্তু 17 বছর বয়সের মুখে এসব কিছুই জোগায়নি। কখনো বলিনি ভালোবাসি, কখনো জানতে চাইনি ভালোবাসিস। শুধু প্রথম যৌবনের মুগ্ধতা আর বুকের ভেতরে এক প্রবল টান বুঝিয়ে দিত ওকে আমার চাই। ও কিভাবে বুঝেছিল জানি না, তবে বুঝেছিল নিশ্চয়ই, নইলে প্রতিদিন সন্ধেবেলা কেন ছুটে আসতো আমার ডাকে নদীর ধারে। বছরে তো মাত্র কয়েকদিন দেখা হতো আমাদের। পুজোয় যখন আসতাম দিন 7 জন্য, তারপর ফিরে যাওয়ার আগের দিন ওর দিঘির মতো টলটলে কালো চোখ দুটোতে দেখতে পেতাম ছেড়ে দেওয়ার কষ্ট আর ফিরে না পাওয়ার আশঙ্কা একসঙ্গে ছায়া ফেলেছে। তুই আবার আসবি তো? যেটা বলতো না সেটাও শুনতে পেতাম। আমায় ভুলে যাবি না? শুনেও ওর আশঙ্কা দূর করার চেষ্টা করতাম না, হয়তো উপভোগ করতাম ওর উদ্বেগটুকু। হয়তো বুকের মধ্যে কোথাও একটু অহংকার কাজ করত। আমি শহরের ছেলে, ওর চেয়ে অনেক সুন্দরী, অনেক বুদ্ধিমতী মেয়েকে প্রেমিকা হিসেবে পেতে পারি। তবু দেখো কত ভালো, কত দয়ালু আমি।
সাধারণ একটা গ্রামের মেয়ের জন্য ছুটে আসি প্রতি বছর। অন্যদিকে ও তো আমার চেয়ে ভালো প্রেমিক পেতেই পারে না, তাই ও থাকবে অপেক্ষায়, আর আমি ওকে 1 বছরের জন্য নিশ্চিন্ত করতে ফিরব 7 দিনের জন্য। পারুল ওর নাম, আমাদের মালি দাদুর নাতনি। বছর 3 চলেছিল আমাদের বাল্যপ্রেম। সাকুল্যে 21 দিনের কাছে আসার আয়ুজে প্রেমের। পুজোর সময় কাজের জন্য প্রচুর লোক প্রয়োজন হতো বলে মালি দাদুর গ্রাম থেকে ছেলে, ছেলের বউ, নাতি নাতনিরা আসত। এত আত্মীয় অনাত্মীয় মানুষের মধ্যে কেন আমার পারুলকেই ভালো লেগেছিল জানি না। মনে হয় ওর সাবলীল আচরণ, সহজে মিশে যাওয়ার প্রবণতা, অথবা এর কোনোটাই নয়। শুধু বিধির বিধান ছিল আমাদের কাছে আসা। তারপর নদীর ধারে দেখা করা, খুব সাধারণ কিছু কথা। আমার শিয়াল দেখে ভয় পাওয়া আর ওর হেসে গড়িয়ে পড়া, আমার কলকাতা থেকে ওর জন্য নিয়ে যাওয়া টিপের পাতা আর চুলের ক্লিপের পরিবর্তে গাছ থেকে বাতাবি লেবু পেড়ে নুন লঙ্কা দিয়ে মেখে খাওয়ানো, আর একমাত্র কোজাগরি পূর্ণিমার রাতে অসময়ের বৃষ্টি থেকে বাঁচতে গ্রামের পরিত্যক্ত রথতলার ভাঙা রথের আড়ালে 2 কাঁচা বয়সের ছেলেমেয়ের প্রথম ভীতু চুম্বন। আমার ঠান্ডা হয়ে আসা ঠোঁটের ফাঁকে তীর তীর করে কাঁপছিল ওর পাতলা শুকনো ঠোঁট দুটো। পরদিনই ছিল আমাদের ফেরা। জানি না মা কি করে জেনেছিল আমাদের সম্পর্কের কথা। পারুলের বাবা মাকে বাড়ি ভর্তি লোকের সামনে অকথ্য অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বাড়ি থেকে। পারুল আর ওর বোনও বেরিয়ে গিয়েছিল বাবা মায়ের পিছু পিছু। আমার ভেতরটা ফেটে গেলেও কিছু বলতে পারিনি, চুপ করে দেখেছিলাম শুধু। যাওয়ার আগে পারুল একবারও ফিরে তাকায়নি আমার দিকে। আমি চাইছিলাম একটিবার, শুধু একটিবারও তাকাক, পড়ে নিক আমার চোখ থেকে আমার না বলা কথা। আমি যে কত অসহায় ও বুঝুক, কিন্তু না, একবারও তাকায়নি পারুল। সেই শেষ, আর আসেনি ওরা, আর খবর পাইনি পারুলের। অশিক্ষিত গ্রামের মেয়ে পারুল হারিয়ে গিয়েছিল বিস্মৃতির অতলে। এরপর থেকে আমিও আর আসিনি বিরামপুরে। মা বাবাও জোর করেননি। আজ এত বছর পর মন্দিরাকে নিয়ে আসা, মার মনে আর কোনো আশঙ্কা নেই। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আজ। নদীর ধারে উত্তুরে হাওয়াটা এতটাই প্রবল যে আর বসা যাচ্ছে না। উঠে পড়লাম। চলে আসার সময় একবার পেছনে তাকিয়ে কেমন অসাড় হয়ে গেলাম। গাব গাছের নিচে দাঁড়িয়ে হাঁপাচ্ছে পারুল। যদিও ঝুপসি অন্ধকার নেমে এসেছে, তবুও যেন দেখতে পাচ্ছি ওকে স্পষ্ট। হয়তো বুকে এক হাত রেখে হাঁপাতে হাঁপাতে অবাক 2 চোখ তুলে আমাকে বলছে, কি রে, আমায় ভুলে গেলি? মন্দিরা আমার হাত ধরে টানতে সম্বিত ফিরে এলো। পেছন ফিরে চলে এলাম, আর তাকাইনি পেছনে। তবু বারবার মনে হচ্ছিল 2 জোড়া কালো দিঘির মতো চোখ অনুসরণ করছে আমাকে। সেদিন রাতে খাওয়ার পর মন্দিরা তাড়াতাড়ি শুতে গেল। সারাদিনের ধকলে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে মেয়েটা। আমার ঘুম আসছিল না। মাথায় একটা চিন্তা ঘুরছিল। মালি দাদুকে জিজ্ঞেস করব পারুলের কথা। খুব সংকোচ হচ্ছিল, কিন্তু কৌতূহলের হাতে আমি অসহায়।
মন্দিরা জেগে থাকলে জানা হবে না, তাই দরজা বাইরে থেকে টেনে দিয়ে বেরিয়ে পড়লাম মালি দাদুর ঘরের উদ্দেশ্যে। মালি দাদু তখনও জেগে। আমাকে দেখে খুশি হয়ে নানা প্রশ্ন করতে লাগলেন, বেশিরভাগই মা, বাবা, দাদা এদের ব্যাপারে। আমি মনে মনে অধৈর্য হয়ে পড়ছিলাম। কথার মাঝখানে দাদুকে থামিয়ে আচমকা প্রশ্ন করলাম, পারুল কেমন আছে দাদু? দাদু একেবারেই প্রস্তুত ছিলেন না এই প্রশ্নের জন্য। হয়তো একটু বিরক্তও হলেন। তারপর আবার কথা ঘুরিয়ে চলে গেলেন আগের আলোচনায়। আমি কিছুক্ষণ বসে উঠে পড়লাম, যা জানার জেনেছি, কিন্তু মন তো মানতে চাইছে না। আমার কেমন যেন বিশ্বাস হয়ে গিয়েছিল পারুল বেঁচে নেই। নইলে আজকে নদীর ধারে ওকে এমন স্পষ্ট দেখলাম, সেই 15 বছর আগের পারুল, সেই চতুর্দশী পারুল। অথচ মালি দাদু বলছে ও ভালো আছে। একবার ভাবার চেষ্টা করলাম পারুলের কথা। যতবার চিন্তা করছি ওর গাবতলায় দেখা বিস্মিত মুখটার কথাই মনে পড়ছে। এত স্পষ্ট কখনো ভুল হতে পারে? একটা সিগারেট ধরিয়ে বাড়ির বাইরে উঠোনে দাঁড়ালাম। বিরাট বাড়িটা দুটো ঘরে আর বারান্দায় কেবল আলো জ্বলছে, আর গোটা বাড়ি অন্ধকারে ডুবে আছে। বারান্দার আলো কানাচে করে এসে পড়েছে উঠোনে। মনটা বড় হু হু করছে। কেন যে মার কথা শুনে রাজি হলাম। শেষ টান দিয়ে সিগারেটের ফিল্টারটা ছুঁড়ে ফেলে চলেই আসছিলাম, হঠাৎ একটা চেনা গলার স্বর আমার দুপা চেপে ধরল। সন্তু, তুই কেমন আছিস? ঘুরে দাঁড়ালাম। উঠোনের মাঝখানে কুয়োতলার পাশে ঝিমঝিমে অন্ধকারে দাঁড়িয়ে আছে পারুল। সেই রুক্ষ তেলহীন এলো চুল, সেই সুতির ফ্রক, সেই চতুর্দশী। আমি কেমন নেশাগ্রস্ত মানুষের মতো টলতে টলতে এগিয়ে গেলাম। পারুল, তুই? কিন্তু তুই তো একটু বড় হোসনি, এ কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমার তো কথা ছিল তোর জন্য অপেক্ষা করার, আর তোর ফিরে আসার। আমার এই জীবনটা তো তোরই, সন্তু। তুই চলে গেলি আর ফিরলি না। আমার জীবনটাও এগিয়ে গেল ভবিষ্যতের পথে, কিন্তু অতীত তো আজও তোরই প্রতীক্ষায় রে। তুইও যদি নিজেকে থামিয়ে নিতে পারতিস, তাহলে দেখতিস আজও সেই 17 বছরের সন্তু আর 14 বছরের পারুল ওই নদীর ধারে হাত ধরে ঘুরে বেড়ায়। সেই রথতলায় আজও দুটো আনাড়ি ঠোঁট থর থর করে কাঁপে প্রথম স্পর্শের উৎকণ্ঠায়। তুই তো আমায় ভুলে গেলি সন্তু। তুই কেন আমায় ভুলে গেলি? আমি স্তম্ভিত, হতবাক। এও কি সম্ভব? পারুলের স্বচ্ছ শরীরটা রাতের কুয়াশায় আরো আবছা দেখাচ্ছে। আমার চোখের সামনে দুনিয়াটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। মাথা কাজ করছে না। অনুভব করলাম আমার দু চোখ থেকে নেমে আসছে জলের ধারা। আমি কাঁদছি। আসুক কান্না, বান ডাকুক চোখের জলে। ধুয়ে যাক আমার বর্তমান, ভবিষ্যৎ। পড়ে থাকুক শুধু অতীত, শুধু আমার 17 বছর, আমার পারুল। জীবনের গাড়িটা এই মুহূর্তে ইউটার্ন নিয়ে ছুটে চলুক পেছন দিকে। আমাকে ক্ষমা করো পারুল, ক্ষমা করো মন্দিরা। আমি তোমাদের দুজনের কাছেই অপরাধী।
বুকের মধ্যে 17 বছর নিয়ে কিভাবে বেঁচে থাকবে খাতায় কলমে 32-এর একটা মানুষ? নাকি ভুল বলছি? আসলে এভাবে বেঁচে থাকে সবাই। বয়স বেড়ে চলে নিজের ছন্দে, আর বুকের আনাচে কানাচে বাঁধা থাকে 14, 17, 22, 25। স্থান কাল পাত্র ভেদে কখনো কখনো এসে দাঁড়ায় চোখের সামনে, আদায় করে নেয় সমস্ত খাজনা। এক আকাশ তারার নিচে দাঁড়িয়ে আছি আমি একা। হিমে ভিজে গেছে আমার সারা শরীর। আমার ঠান্ডার কোনো অনুভূতি হচ্ছে না, শুধু এক বিশাল শূন্যতা হঠাৎ গ্রাস করছে আমার হৃদয়। আচমকা বুঝতে পারলাম আমি 17 সন্তু নই, আমি 32-এর সন্দীপ। আমি নদীর ধারে পারুলের পাশে হেঁটে যাওয়া কিশোর নই, আমি মন্দিরার স্বামী। তোমাকে সারা জীবন প্রতীক্ষা করতে হবে হে চতুর্দশী। আমি কালই ফিরে যাব আমার বর্তমানে। যে জীবন আমি ফেলে এগিয়ে গিয়েছি, আর সেখানে ফেরা আমার পক্ষে সম্ভব নয়। সমুদ্রে দিশা হারানো নাবিক লাইট হাউসের আলো দেখতে পেলে ক্লান্ত শ্রান্ত শরীর সত্ত্বেও যেভাবে এগিয়ে চলে তার দিকে, তেমনভাবেই বারান্দা ধরে এগিয়ে চললাম আমি ঘরের দিকে। মন্দিরা একা আছে। কেমন লাগলো তাহলে গল্পটা? গল্প পাঠে ছিল মিডনাইট হরর স্টেশন খ্যাত শায়ক আমান এবং দিগন্তিকা। গল্পের সাউন্ড এডিটিং এবং ডিরেকশনে ম্যাক্স। কভার ডিজাইন কভারম্যান অভিব্রত। আর এখন শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় গল্প, শায়ক আমানের লেখা ভোর হবে। জন্মে থেকেই আমি নাস্তিক, একদম যাকে বলে গোঁড়া নাস্তিক। ইদানিং তো এমন হয়েছে যে কোনো আলোচনায় কি হালকা আড্ডায় ভগবানের কথা উঠলে আমি এমন ঠাট্টা তামাশা শুরু করি যে চরম ঈশ্বর বিশ্বাসীদের সঙ্গে সেইখানেই সম্পর্কের রীতি পড়ে। তাও যখন আকাশের এক কোণে সময়ের ভারে বিষণ্ণ সূর্যটা রোজ ডুব মারে, পাশের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটার 5 তলায় ক্লান্ত রাজমিস্ত্রিটা শরীর এলিয়ে দেয় মেঝে, সুখ টান দেয় বিড়িতে, আমি ভাবি দূর, ভগবান টাইপের একটা কিছু থাকলে খারাপ হতো না। সর্বশক্তিমান, ভালো খারাপের দণ্ডমুণ্ডের কর্তা। এই যে এত ভাবুক হয়ে পড়ছি তার কারণ একটা আছে। মানুষ হিসাবে আমি একটু নিরস, খিটখিটে। মানবিক অনুভূতির সূক্ষ্ম ব্যথা বেদনা আমাকে স্পর্শ করে না। তাও আজ সকাল থেকে প্রায় কোনো কাজেই মন বসছে না। কেন বসছে না সেটাই লিখতে বসেছি। বিকেলে বাড়িতে কয়েকজন অতিথি আসার কথা আছে। সকাল থেকে বউ তাড়া দিচ্ছে, মাংস আনো মাংস আনো। আমি কেবলই গড়াচ্ছি। শেষ পর্যন্ত যখন বিছানা ছেড়ে উঠলাম তখন প্রায় 11:30 পার হয়েছে। এত বেলায় বাজারে গেলে কিছু পাওয়ার সম্ভাবনা নেই। ভাবলাম আবার গড়িয়ে যাই, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ল গুপির কথা। গুপি আমাদের এ পাড়ার বাজারে মুরগি বেচে। ছোটোবেলায় একই স্কুলে পড়তাম বলে আমার সাথে বেশ চেনা জানা আছে। এরকম অসময়ে একমাত্র তার কাছে গেলেই মাংস পাওয়া যেতে পারে। আমি থলে নিয়ে বেরিয়ে পড়লাম। বাজারের কাছে আসতেই তার দোকানের সাইনবোর্ডটা চোখে পড়ল, রাধিকা চিকেন সেন্টার। কিন্তু তার সাথে আরও একটা ব্যাপার চোখে পড়তেই অবাক হয়ে গেলাম। সাইনবোর্ডটা ঠিক নিচেই মুরগি রাখার যে বড় খাঁচাটা আছে সেটা ফাঁকা। নোংরা খাঁচাটার ভিতর শুধু কয়েকটা সাদা পালক ইতস্তত উড়ে বেড়াচ্ছে। ব্যাপার কি? এর মধ্যেই দোকান বন্ধ করে দিল নাকি? দোকানের সাথে লাগোয়া গুপির ছোট্ট 1 কামরার ঘর। দরজা খোলাই ছিল,
এগিয়ে গিয়ে ভেতরে উঁকি দিলাম। আমাকে দেখতে পেয়ে গোপীর বউ এগিয়ে এলো। শীর্ণ হাড় বের করা চেহারা, মাথা থেকে পা পর্যন্ত অভাবের ছাপ, কিন্তু তার থেকেও বেশি কেমন যেন একটা বিষণ্ণতা গ্রাস করেছে তাকে। বয়স বেশি নয়, অথচ দেখলে মনে হয় এক্ষুনি সামনে টলে পড়বে। জিজ্ঞেস করলাম, দোকান কি বন্ধ নাকি? মেয়েটার মুখে একটা বিবর্ণ হাসি ফুটে উঠল। দোকান তো আর খোলে না। আমি একটু থমকে গেলাম। দীর্ঘদিন হলো গুপির দোকান থেকে মাংস কেনা হয়নি। রাস্তাঘাটে কখনো দেখা হয়ে গেলে ওই কেমন আছিস এর বেশি কথা হয় না। মাংসের দোকান তুলে যে সে অন্য কিছু করছে তা জানতাম না। চলে যাব কিনা ভাবছিলাম, দাঁড়িয়ে গেলাম। এতদিন পর তার বাড়ির দরজা পর্যন্ত এসেছি, একবার দেখা করে গেলে মন্দ হয় না। জিজ্ঞেস করলাম, গুপি বাড়ি নেই? হ্যাঁ হ্যাঁ আছে, স্নান করতে গেছে, বসুন। বসুন কথাটা শুনে আমার কেমন যেন অস্বস্তি হলো। ভেতরে তাকিয়ে বসার মতো কোনো জায়গা চোখে পড়ল না। ঘরের চারদিকে নোংরা কাঁথা ঝুলছে। মেঝের বেশিরভাগটা জুড়ে একটা তুলো বের করা লেপ পাতা রয়েছে। ভেতরে ঢুকতেই নাকে একটা বিকট গন্ধ এসে লাগলো, অনেকটা ওই হসপিটালের ম্যাটারনিটি ওয়ার্ডের মতো। আমি কোনো রকমে লেপের একটা কোনায় বসলাম। বসতেই একটা ব্যাপার চোখে পড়ল। লেপের অন্যদিকে কোনায় একটা কাপড়ের পুঁটুলি মতো কিছু একটা পড়ে আছে। ভালো করে লক্ষ্য করতে বুঝলাম পুঁটুলির ভিতর একটা মানুষের দেহ আছে বোধহয়, ঠিক যেন স্পন্দনহীন মৃতদেহ, সম্ভবত বাচ্চা। আমি চোখ সরিয়ে নিলাম, দম আটকে অপেক্ষা করতে লাগলাম। গুপির সাথে দেখা করেই বিদায় নেব। বাচ্চাটার কি হয়েছে কে জানে, ছোঁয়াছে কিছু না তো? মিনিট 5 পরে গুপি বাথরুম থেকে বেরিয়ে এলো। আমাকে দেখতে পেয়েই পুরনো হাসিটা ছড়িয়ে পড়ল মুখ জুড়ে। আরে শান্তি, যে বিয়ে করে ভুলেই গেলি শালা। হ্যাঁ, আমি হাসলাম। কি বলবো বুঝতে পারলাম না। তার সাথে আমার সেরকম ভালো বন্ধুত্ব কোনোদিনই ছিল না। তাও অনেক দিন পর দেখা হলে এই কথাটা বলা যেন দস্তুর হয়ে উঠেছে। আমি মাংস নিতে এসেছিলাম, দোকান তুলে দিয়েছিস তো জানতাম না। গুপি মাথা নামিয়ে নিল, তারপর যেন নিজেকেই বলছে এমনভাবে বলল, হ্যাঁ সেও এক কাণ্ড। আয় বাইরে আয়, মেয়েটা ঘুমোচ্ছে, একটা সিগারেট খাওয়া দেখি। আমি পকেট থেকে সিগারেটের বাক্স বের করে তার দিকে এগিয়ে দিলাম। সে প্যাকেটটার দিকে তাকিয়ে চোখ কপালে তুলে বলল, আরে শালা, এত দামি মাল খেয়ে অভ্যেস নেই তোরে? কি হয়েছে তোর মেয়ের? চেষ্টা করেও আমার গলা থেকে আশঙ্কাটা তাড়াতে পারলাম না। গোপী সেটা বুঝে নিয়েই বলল, না না, ছোঁয়াছে কিছু না, হার্টে অক্সিজেন আসছে না। কথাটা বলে গোপী বাইরে বেরিয়ে গেল। আমি ধীর পায়ে উঠে পুঁটুলিটার দিকে আর একবার তাকালাম। এখনও সেটা আগের মতোই পড়ে আছে। একবার সন্দেহ হলো, সত্যি মরে যায়নি তো? একটু নড়ছে না তো। কিরে বাইরে আয়। হাঁক শুনে আমি বাইরে বেরিয়ে এলাম। খোলা হাওয়ায় এসে সাহস করে বুক ভরে নিঃশ্বাস নিলাম। একটা সিগারেট ধরিয়ে ফাঁকা দোকানটারই একটা ধারে বসে পড়লাম। গুপি সিগারেটে টান দিতে দিতে বলল, তারপর বল, বাড়ির সব খবর কি? ভালো। কেস্টোর দোকানের পাশে একটা নতুন মাংসের দোকান হয়েছে, ওখানে পেয়ে যাবি এখন। আমি আনিয়ে দিচ্ছি। কতটা লাগবে তোর? আমি কথাটার উত্তর দিলাম না, উল্টে একটা প্রশ্ন করলাম, ডাক্তার দেখিয়েছিস? দেখিয়েছি। সংক্ষিপ্ত উত্তর, সিগারেটে টান। কি বলেছে ডাক্তার? কি আর, নানা মুনির নানা মত। কীরকম? হ্যাঁ, কেউ বলছে বাঁচবে না, কেউ বলছে বছর কয়েক বাঁচবে, কেউ বলছে কি, তারা বলে অপারেশন করে দেখবে, কিন্তু বাঁচাতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নেই। কথাটা বলে সে নিজেই হেসে ফেলল।
সিগারেটের ফিল্টারের দিকটা ঘষতে লাগলো ফাঁকা খাঁচাটার তারগুলোর ওপরে। তবে কি মেয়ের অসুখ বলেই মুরগি কাটার ব্যবসা ছেড়ে দিয়েছে গুপি? কিন্তু তা কি করে হয়? ছোট থেকেই দেখে আসছি মানুষ ছাড়া যে অন্য প্রাণীদেরও যন্ত্রণা আছে সেটা সে শেখেইনি। ক্লাস 5 না 6-এ ফেল করে একবার রাগের চোটে একটা আস্ত জল ঢোঁড়া সাপকে পুকুর থেকে তুলে এনে পুড়িয়ে ফেলেছিল। সেই ডান পিঠে গুপি খালি মেয়ের অসুখ বলে জীব হত্যা বন্ধ করে দেবে, এটা ঠিক বিশ্বাস হলো না। তা মুরগিগুলোকে বেচলি কোথায়? গুপি মাথা দুলিয়ে বলল, বেচিনি, ছেড়ে দিয়েছি। এবার আমার আর অবাক লাগলো না। আমাকে এতদিন পরে বাগে পেয়ে কাঁচা রসিকতা করছে গুপি। উঠে পড়লাম। মাংস নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখনও স্নান হয়নি, বেলা গড়িয়ে যাচ্ছে। আমাকে উঠতে দেখে গুপি হাঁ হাঁ করে উঠল। কী হলো, উঠে পড়লি যে? না, আর বসলে চলবে না, বাড়িতে লোক আসবে। কখন? দুপুরে। আচ্ছা বস, ও দেরি আছে। আমি ফোনেকে দিয়ে মাংস আনতে পাঠাচ্ছি। দে ব্যাগটা দে। একটা বছর 15-র ছেলের হাতে ব্যাগটা দিয়ে তাকে মাংস আনতে পাঠালো গুপি। তারপর ধীরে সুস্থে আমার পাশে এসে বসে বলল, মিনিট 20 লাগবে বললো। কাটা নেই, নতুন কেটে দেবে। আমি কিছু বললাম না। কিছুক্ষণ সব চুপচাপ। ভিতর থেকে গুপির বউ এসে চা দিয়ে গেল। সেটা খেতে আমার একটুও ইচ্ছা করছে না। হবেলায় চা খেয়ে অম্বল হোক আর কি। মেয়েটা বোধহয় আর বাঁচবে না। চায়ে চুমুক দিয়ে গুপি বলল। আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না। এমনিতে জায়গাটা নোংরা। আমার থেকে মিটার খানেক দূরে পড়ে আছে একটা মৃতপ্রায় শিশু। তারপর দোকানের চারপাশ থেকে এখনও মাংসের গন্ধ পাওয়া যায়। দম বন্ধ হয়ে আসে। তবু আমার কেমন যেন মায়া লাগলো। মনের কোথাও একটা ছোট্ট কৌতূহল উঁকি দিচ্ছিল। জিজ্ঞেস করলাম, মুরগিগুলোকে ছেড়ে দিলি? মানে দাম তো নেহাত কম না, এতগুলো টাকা। তোর কি হঠাৎ দয়া মায়া জাগলো নাকি? ভালো বলেছিস ভাই, দয়া মায়া। এই জীবনে কিছু না হলেও 1000 মুরগি কেটেছি রে। আমার কাছে মুরগি ঢোকা মানেই সে মাংস হয়ে টেবিলে পৌঁছে যাবে। তবে কিছু একটা গোপন কথা বলবে এমনভাবে সে আমার দিকে সরে এলো। তারপর নিচু গলায় জিজ্ঞেস করলো, শুনবি? হ্যাঁ শোনা। আমি উৎসাহ দেখালাম না। সিগারেটে একটা শেষ টান দিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলে সে বলতে শুরু করলো, মাস কয়েক আগেকার কথা। দুপুরবেলা আমি দোকানে বসে আছি খদ্দেরের অপেক্ষায়। বউ ভেতরে রান্না করছে, মেয়ে গেছে স্কুলে। তো হঠাৎ শুনলাম দোকানের ঠিক বাইরেই কারা যেন চেঁচামেচি করছে। বাইরে এসে দেখলাম স্কুলের ড্রেস পরা কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে আর তাদের সাথে 2-1 মাস্টার। তো আমি এগিয়ে গেলাম। এই সবাই মিলে আমার মেয়েটাকে ধরে এনেছে। তার হুঁশ নেই, এলিয়ে পড়ে আছে। তো আমি কোলে করে ঘরে নিয়ে এলাম। স্কুলে খেলতে খেলতে নাকি পড়ে যায়, তারপর আর ওঠেনি। ওর মা তো কান্নাকাটি জুড়ে দিল। আমি নাড়ি ধরে দেখলাম বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু খুব আস্তে আস্তে, প্রায় বোঝাই যায় না। ডাক্তার ডাকলাম, সে এসে কিছুই ধরতে পারলো না। বললো হসপিটালের ডাক্তার দেখাতে। তখনই হাতে পয়সা ছিল না। তো কদিন গেল, মেয়েটা আস্তে আস্তে কেমন যেন দুর্বল হয়ে পড়লো। ভালো করে কথা বলতে পারে না, খেতে পারে না, যেন সারাক্ষণ গলাটা কেউ চেপে ধরে আছে। মেয়েটাকে যে খুব ভালোবাসতাম তা নয়, কিন্তু তাও চোখের সামনে একটা বছর 5-এর বাচ্চা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, চুপ করে বসে থাকতে পারলাম না। কখনো মাঝরাতে কাঁচতে কাঁচতে মুখ দিয়ে রক্ত বেরোতো। ওর মা কাপড় দিয়ে মুছিয়ে দিত, তারপর সারা রাত জেগে থাকতো। আমি আর শুতে পারতাম না। বাইরে এসে এখানটায় বসতাম। সেই রক্তাক্ত কাশির মাঝে মাঝে অসহ্য হয়ে উঠতো। মনে হতো সারা সব শেষ করে দিই, সবাইকে খুন করে ফেলি।
ওই আধমরা মেয়েটাকে, ওর মাকেও, সবাইকে। অন্তত একটা রাত নির্ভাবনায় শান্তিতে ঘুমোতে পারবো। আমার সব রাগ গিয়ে পড়লো খাঁচার ভিতর মুরগিগুলোর ওপর। এক একটাকে ধরে ধরে ইচ্ছে মতো কাটতে লাগলাম। আগে প্রাণে মারতাম না, যন্ত্রণায়, তীব্র যন্ত্রণায় চিৎকার করতো মুরগিগুলো। এমনকি খাঁচার ভেতর থেকে যারা দেখছে তারাও। সেই চিৎকারে মেয়েটার কাশির শব্দ, বউয়ের কান্নার আওয়াজ সব ঢাকা পড়ে যেত। কথাগুলো বলে একটু থামলো গুপি। তার মুখটা থমথমে হয়ে আছে। ফাঁকা খাঁচার ঠিক সামনেই গাছের গুঁড়ি কেটে একটা ছোট্ট টুল মতো বানানো, তার ওপরেই কাটা হতো মুরগিগুলো। এত বছরের রক্তের দাগে সেটা এখনও লাল হয়ে আছে। কয়েকটা বড় করে নিঃশ্বাস নিল গুপি। তারপর শেষ হয়ে যাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেলে আবার বলতে শুরু করলো। হাতে কিছু টাকা এসেছিল, তাই দিয়ে মেয়েটাকে হসপিটালে নিয়ে গেলাম। ওরা পরীক্ষা করে বলল হার্ট বড় হয়ে গেছে, তাই হার্টে রক্ত আসছে। তাহলে আমি অত বুঝি না, জিজ্ঞেস করলাম কি করতে হবে, তো ওরা বলল অন্য কারোর হার্ট খুলে লাগাতে হবে। বাড়ি ফিরে এলাম। সেদিন সালা মেয়ে ছেলের মতো কেঁদেছিলাম জানিস। এতদিন ভাবতাম ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছু করতে পারবে, হাতে পয়সা এলেই নিয়ে যাব। মনে হলো সালা এই কদিনের মধ্যে যদি মরে যেত তাহলেই বোধহয়। বাইরে ফোনে এসে দাঁড়িয়েছে। তার হাতের ব্যাগটা এখন ফুলে রয়েছে, অর্থাৎ মাংস নিয়ে ফিরেছে সে। আমি তার হাতে টাকাটা দিয়ে ব্যাগটা নিয়ে নিলাম। গুপি উঠে দাঁড়ালো, আমার হাতের ব্যাগের দিকে তাকিয়ে বলল, বোনলেস দিয়েছে নাকি? কে জানে, কালো প্যাকেটে ভরে দিয়েছে, বোঝা যাচ্ছে না। আমি ব্যাগের ভিতর দেখে বললাম, দেখে নে, হারামিটা মহাচোর, না দেখলেই হাড়ে ভরে দেবে। আমার প্যাকেটটা খুলতে ইচ্ছে করলো না। জিজ্ঞেস করলাম, কিন্তু মুরগিগুলোকে ছেড়ে দিলি কেন? আমার কৌতূহল দেখে তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। আমার থাইতে একটা চাপড় মেরে বলল, সেটা শুনলে সালা হাসবি। সে হাসলাম না হয়, তুই বল। তার আগে একটা সিগারেট ছাড়তো, এত দামি চিজ সালা আবার কবে পাবো কে জানে। আমি সিগারেটের বাক্সটা তার দিকে এগিয়ে দিলাম। সে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরালো। ঠিক সেই সময় ভেতর থেকে একটা চাপা কান্নার মতো আওয়াজ ভেসে এলো। বোধহয় শ্বাসকষ্ট হচ্ছে মেয়েটার। গুপের কিন্তু কোনো হেলদোল নেই। আমি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। এতক্ষণে মেয়েটা সোজা হয়ে শুয়েছে, যেন হাত দুটো নড়ে উঠল কয়েকবার। ছটফট করার শক্তিও বোধহয় ফুরিয়ে গেছে। খুব তীক্ষ্ণ শীষের মতো একটা আওয়াজ হচ্ছে। আমি চেষ্টা করে এগিয়ে যেতে পারলাম না। কেমন যেন অসহায় লাগলো আমার। কিচ্ছু কি করার নেই। এখন তো ক্যান্সারেরও ট্রিটমেন্ট হয়, কত আধুনিক যন্ত্রপাতি এসে গেছে মানুষের হাতে। তবু একটা বছর দশকের বাচ্চা মেয়েকে চোখের সামনে একটু একটু করে দম বন্ধ হয়ে মরতে দেখতে হবে। বউটা যদি না থাকতো কোনদিন সালা গলা টিপেই মেরে ফেলতাম। হাওয়ায় ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বলল গুপি, আমার আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করছে না। সব কিছুর মধ্যে যেন একটা মৃত্যুর গন্ধ, আসন্ন মৃত্যুর আশঙ্কা। এই ঘরটা, ছেঁড়া লেপটা আর ওই ঝুলন্ত নোংরা জামা কাপড়গুলোও যেন ভৌতিক চেহারা নিয়েছে। চল তোর বাড়ি অবধি যাই, যেতে যেতেই বলবো সবটা। আমরা দুজন বাইরে বেরিয়ে এলাম। এতক্ষণে বেশ দুপুর হয়েছে। শূন্য রাস্তাটা খাঁ খাঁ করছে। আশেপাশের কোনো একটা বাড়ি থেকে টিভির আওয়াজ ভেসে আসছে। দুজনে বেশ খানিকটা হেঁটে এলাম। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, গুপিও বোধহয় ভুলে গেছিল। হঠাৎ হাতের সিগারেটটা দেখেই বোধহয় কথাটা মনে পড়ল তার। খাঁচা একটা সাদা রঙের মোরগ ছিল জানিস,
অত সাদা ধবধবে মোরগ আমি জীবনে দেখিনি। মায়া দয়া তেমন ছিল না, কিন্তু ওটাকে কাটতে ইচ্ছে করতো না। খাঁচায় হাত ঢুকিয়ে আগে ওটাকে সরিয়ে দিতাম। মোরগটা বোধহয় বুঝে গেছিল ওকে আমি মারবো না। হসপিটাল থেকে ফেরা ঠিক পরের দিন মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। বউ ডাকছে। ওটা দেখলাম মেয়েটা পাথরের মতো স্থির হয়ে আছে, মুখের এক কোণ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। ওকে কি বলবো, 1 সেকেন্ডের জন্য মনটা খুশি হয়েছিল। বোধহয় মরেছে, শেষ হয়ে গেছে সব যন্ত্রণা। নাড়ি দেখলাম, না চলছে না, বুক ওঠানামা করছে না। অনেকদিন পর খুব শান্তি পেয়েছিলাম। শালা আমি বাপ হয়ে শান্তি পেয়েছিলাম মেয়ে মরে গেছে ভেবে, কিন্তু না। একটু পরে আবার শুরু হলো চাপা শীষের মতো শব্দটা, তার সাথে থকথকে রক্ত মেশানো কাশি। মরেনি, এখনো মরেনি, আরো যন্ত্রণা, আরো আরো। রাগে আর কিছু হুঁশ ছিল না আমার। বিছানায় একটা লাথি মেরে বেরিয়ে এলাম বাইরে। আজ সব কটা মুরগিকে মারবো, সামনে যাকে পাবো মেরে শেষ করে ফেলবো। শেষ পর্যন্ত হয়তো নিজেকেও। খাঁচা থেকে নেকড়ের মতো টেনে হিঁচড়ে বার করে আনলাম একটা মুরগিকে। হাতে নিয়ে দেখলাম সেটা মোরগ, আমার সেই সাদা মোরগটা। হাসালা এটাকেই কাটবো। জানি না কেন এখন মনে হয় মোরগটা একবারের জন্য চিৎকার করেনি। বোধহয় তখনও ভাবেনি আমি তাকে কাটবো বলেই বের করছি। চপারটা ডান হাতে ধরে দুটো পা দিয়ে তাকে চেপে ধরলাম ওই গাছের গুঁড়িটায়। একটা পা গলায় আর একটা পা পেটে। মাথার ওপর তুলে ধরলাম ধারালো চপারটা। উত্তেজনায় আমার পায়ের চাপ একটু ঢিলে হয়েছিল। সেই ফাঁকেই মোরগটা ডেকে উঠল। মৃত্যুর আগের আর্তচিৎকার নয়, শান্তি। ঠিক সকাল হলে যেভাবে ডাকে সেই রকম। শালা ওইটুকুনি প্রাণী কসাইয়ের চপারের তলায় শুয়ে আমাকে জানিয়ে দিল যে আমার হাতে কিছুই নেই। শত চেষ্টা করলেও যেমন মেয়েটাকে বাঁচাতে পারবো না, তেমনি সব কিছু অন্ধকার করে ফেলার ক্ষমতাও আমার নেই। ভোর হবে, আমি আটকে রাখতে পারবো না। সব কিছুর মতো একসময় অন্ধকারটাও শেষ হয়ে যাবে। মরবার আগে সে যেন ঘোষণা করে দিয়ে গেল। আমারও কি হলো জানি না, মনে হলো আমার পায়ের নিচে আমার মেয়েটাই শুয়ে আছে। সামনে নিশ্চিত মৃত্যু, নিঃশ্বাস বন্ধ। আর আমি ভগবান। এই মোরগটার জন্ম মৃত্যু আমার হাতে। আমি তাকে শুধু মারতেই পারি, যন্ত্রণাই দিতে পারি, ব্যাস ওইটুকুই। এই অন্ধকার রাতটাকে আমি আটকে রাখতে পারবো না, আলো ফুটবেই। আমি চপার নামিয়ে নিলাম। চাড়া পেয়ে এক ঝটকায় মাটিতে নেমে লাফিয়ে লাফিয়ে দৌড়তে লাগলো মোরগটা। আমি ভেতরে ঢুকে এলাম। মেয়েটা স্থির হয়ে শুয়ে আছে, মুখের ওপর থেকে চাদরটা সরানো। তাকে 2 হাতে চেপে ধরলাম বুকে। এখনো হৃৎপিণ্ডটা চলছে তার। ধুকপুক আওয়াজটা ক্ষীণ হয়ে এসছে। হয়তো কদিন পরে সেটাও বন্ধ হয়ে যাবে, কিন্তু তাও সেদিন আমার জানিস একটু কষ্ট হয়নি। সারা রাত মেয়েটাকে বুকে নিয়ে শুয়েছিলাম। রক্তে ভিজে গেছিল আমার গলাটা। তারপর থেকে আর মুরগি কাটি না, অন্য কিছু ধান্দায় আছি। গোপী থামল। আমিও আর কোনো কথা বললাম না। আগেই বলেছি আমি নাস্তিক মানুষ, কিন্তু জানি না কেন আজ মনে হলো ভগবান বলে যদি কিছু থেকেও থাকে, সে লোকটা ভগবান হিসাবে একটা কসাইয়ের থেকেও নিচু শ্রেণীর। তাহলে নেমন্তন্ন কর, একদিন খেয়ে যাবো তোর বাড়ি। আমার বাড়ির সামনে এসে পড়েছি। গুপি হাসতে হাসতে বলল, এখনই আয় না। না রে, আজ বেলা হয়ে গেছে, অন্য একদিন আসবো।
কথাটা বলে সে ফেরার পথ ধরল। এমন সময় বাড়ির আশেপাশে কোথা থেকে তারস্বরে একটা মোড়ক ডেকে উঠল। পাশের বাড়ির গুপ্তরা পুষেছে বোধ হয়, কিন্তু এই দুপুরে মোড়কের ডাক কে জানে, হতেও পারে হতচ্ছাড়ারা মাঝে মাঝে অকারণেই ডেকে ওঠে। তাহলে কেমন লাগলো আজকের দ্বিতীয় গল্প? এই গল্পে গল্প পাঠে ছিল রণদীপ, অন্যান্য চরিত্রে তমাল এবং সায়নী, শব্দ সংযোজনে দেবনীল, সাউন্ড এডিটিং এবং ডিরেকশনে ম্যাক্স, কভার ডিজাইনিং কভারম্যান অভিব্রত এবং সূত্রধারে আমি অনুভব। আজকে লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করতে বলছি না, শুধু বলছি এই গল্পের লিঙ্কটা যতটা পারো ছড়িয়ে দাও। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেখানেই হোক, যতটা হোক, যত বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো তত বেশি রেভিনিউ জেনারেট করে তুলে দিতে পারবো কোভিডের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের হাতে। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাড়িতে থেকো।